নমস্কার, আমি মনীষা বৈলান। আমি একজন ছাত্রী। আর একটা আমার পরিচয় হয়ে গেছে না চাইতেই, সেটা হচ্ছে মনীষা বৈলান, অ্যাসিড আক্রান্ত তরুণী। নমস্কার, আমি মনীষা বৈলান। আমি একজন ছাত্রী। আর একটা আমার পরিচয় হয়ে গেছে না চাইতেই, সেটা হচ্ছে মনীষা বৈলান, অ্যাসিড আক্রান্ত তরুণী। তো আমি নিজেকে মনে করি আমি আক্রান্ত নই। আক্রান্ত মানে সে বিছানায় রোগাগ্রস্ত। সো আমি সেগুলোকে, আক্রান্তকে সারিয়ে এখন নিজের জীবনযাপন করছি, কিভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যায় এবং নিজে কিভাবে কিছু হতে পারি। কারণ আমার স্বপ্নই অ্যাকচুয়ালি সেটাই যে আমি নিজে কিছু হব আর কি, নিজের পরিচয় তৈরি করব। বেসিক্যালি আমার সাথে অ্যাসিড আক্রমণ ঘটেছিল। তো অ্যাসিড আক্রমণের আমি আগে কিছুটা কথা বলবো, অ্যাসিড আক্রমণের পরের কথা কিছু বলবো। তো আমি আগে আগের কথা একটু বলে নেব। আমার জন্ম জয়নগর নামক একটি গ্রামে। তো সেখানে নানান কিছু মেয়েদের সঙ্গে অত্যাচার, এগুলো ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো সেইখান থেকে আমার মনে হয়েছিল যে আমার পড়াশোনাটা করতে হবে। কারণ যখন মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো তখন খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, ফলে তারা খুব বেশি পড়াশোনা করতে পারতো না। তখন তারা যখন বরের বাড়ি থেকে অত্যাচারিত হতো, তখন বাড়িতে সে যখন বাপের বাড়ি এসে অভিযোগ জানাতো, তখন তার বাবা মা বলতো যে আর একটা বার দেখ। সুতরাং তার একটা বার দেখতে গিয়ে হয়তো তার আর কখনো ফেরা হতো না, কিংবা সে একটা বার দেখতে দেখতে এটা বলার জন্য সে সারা জীবনটাই হয়তো সেটা মেনেই নিত যে আমি কি করব, আমাকে তো এটাই মেনে নিয়ে চলতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে আমার ছোট বয়সে মনে হয়েছিল যে যদি আমি রোজগার করতে পারি, যদি আমার নিজের কিছু থাকে, যদি আমি নিজে মানে ইন্ডিপেন্ডেন্ট হই, তাহলে আমাকে তো আর এরকমভাবে বলবে না যে আর একটা বার দেখ, আর একবার মানিয়ে নিয়ে, তাহলে আমি নিজের মতো নিজে চলতে পারবো। তো সেইখান থেকে আমার মনে হয়েছে তাহলে আমার চাকরি করতে গেলে তাহলে আমার পড়াশোনা শিখতে হবে। তো আমি সেই জন্য আমি একটা জিনিস ডিসাইড করে নিয়েছিলাম যে আমার পড়াশোনা শিখতে হবে। তো আমার বেসিক্যালি একটা মুসলিম পরিবারে জন্ম। তো আমার জন্মের পর থেকেই আমার অ্যাকচুয়ালি লড়াই শুরু হয়ে গেছিলো, এটা আমি সবসময়ই বলি আর এখনও বলছি। কারণ আমার এমন একটা পরিবার, যে গ্রামে আমি থাকি সেখানে একটু জোরে হাঁটা, একটু জোরে কথা বলা, একটু ওড়না ঠিকঠাকভাবে না নিয়ে চলা, একটু মানে যেটা হয় আর কি, যে ট্যাবুর মধ্যে আমাদেরকে আটকে রাখা হয়। তো আমার সেগুলোর থেকে বেশি আমাকে টানতো আমি ঠিকঠাকভাবে সেজে গুজে থাকতে পছন্দ করি, আমি পড়াশোনা শিখবো, আমি গান শিখবো, আমি নাচ শিখবো, যেটা একেবারেই ইসলামের অল্টারনেটিভ দেখানো হয় আর কি। তো সেইখান থেকে আমার এগুলো ইচ্ছে এবং এগুলোই নিয়ে এগোতে থাকি। তো ক্রমে সেগুলো পাড়া সবার কাছে খারাপ একটা সিনারিও তৈরি হয় যে মেয়েটা ভালো নয় এবং মেয়েটার ফলে আরও 5টা মেয়ে খারাপ হতে পারে। আর আরেকটা আমার মধ্যে যেটা হয়েছে, এটা আমার কেন জানি না, আমার অন্যায়টা একদমই সহ্য করতে পারি না। তো সেইখান থেকে বেড়ে ওঠা তারপরে আমি নাচছি, গাইছি, স্কুলে পারফরমেন্স করছি, তারপরে আমি নিজের বোরখাতে আমি ইন্টারেস্টেড হচ্ছি না, ফলে এগুলো একটু সবার পক্ষে প্রবলেম ছিল। তো এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে বড় হয়েছি, সবার ভালো লাগছে, আমিও সেজেগুজে ঘুরছি। আমি খুব সিনেমা জগৎ, মানে আমি খুব ফিল্মি টাইপ, আমার খুব ভালো লাগে সিনেমা দেখতে, নাচ গান শিখতে, সেরকমভাবে চলতে। তো সেরকম আমি সেজেগুজে ঘুরতে ভালোবাসি। তো সেটাও একটা, মানে যেহেতু আমি আগের থেকে এগুলো মানে ইসলামের ঠিক অ্যাটাচ, যেটা ট্যাবুটা তৈরি করে, আমি সেটার সঙ্গে অ্যাটাচ হতে পারছি না, ফের আমি এগুলো করে বেড়াচ্ছি তার সঙ্গে। সুতরাং এটা একটা ভয়ঙ্কর শোরগোল সৃষ্টি করেছিল। তো সেইখান থেকে বড় হয়েছি, ছেলেরা প্রপোজ করছে, সবাই প্রপোজ করছে, এ প্রপোজ করছে, কিন্তু কি মানে মনে হচ্ছে যে না, আমার এটা এখন ঠিক সময় না। আমি হাসছি, খেলছি, দুলছি, আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি, সবাই কিভাবে নিচ্ছে কিভাবে না নিচ্ছে আমি তো এটা ওই বয়সে দাঁড়িয়ে বুঝিনি। তারপরে এই ছেলের আগমন, যে আমার মুখের এই কোয়েশ্চেন মার্কটা রেডি করে দিয়েছে। তারপরে তার বক্তব্য অনুযায়ী সে আমায় খুব ভালোবাসে, তার জন্য সে কি করে, কখনো হাত কেটে ফেলে, কখনো পা কেটে ফেলে, কখনো সাইকেল অ্যাক্সিডেন্ট করে ফেলে। আমি সবসময় সেটাকে নেগেটিভভাবেই নিচ্ছি আর কি, যে কেন এরকম করছে, সে কেন নিজেকে ডেভেলপ করছে না, সে নিজে কেন দাঁড়িয়ে কিছু করতে পারছে না, সে নিজের বাড়ি ঘরদোর কেন করছে না আমাকে ইমপ্রেস করার জন্য, সে কেন এই পন্থাগুলো নিচ্ছে। তাহলে কি ও সাইকো, নাকি ওর মধ্যে কোনো মানসিক প্রবলেম আছে? এরমও হতে পারে যে ওর সঙ্গে আমার যদি কিছু ঘটে যায় তাহলে, কিংবা বিয়ে করি পরেও তো ও আমায়ও শেষ করতে পারে। তো এই নিয়ে ঘটনাটা মানে এদিক ওদিক, তখন আমার ক্লাস 11, তখন এদিক ওদিক হতে থাকে আর কি। সেই সময় দাঁড়িয়ে একটা খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সবে সবে মাত্র মানে 11-এ ভর্তি হয়েছি, এক স্কুল থেকে আরেক স্কুল, যেখানে আমার 16 বছরে বিয়ে দিয়ে দেওয়ার কথা। তো যাই হোক,
আমি তো আমার লক্ষ্য একটাই, আমি তো পড়াশোনা করবো, আমার প্রথম ভালোবাসা পড়াশোনা করা। আমি যদিও পড়াশোনায় খুব ভালো নই, কিন্তু পড়াশোনা না করলে চাকরি পাবো না এটা তো আমার মাথার মধ্যে ঢুকে আছে। তো তারপরে ছেলেটার মানে স্টেপ ছিল কি, মানে যে আমি ওকে পেতে আমার যা করতে হয় করবো বলে আমার বাড়ি চলে গেছে। তো সবে সবে আমি 11-এ পড়ছি, আমি না একদম ধারণার বাইরে যে আমার বাড়ি কী করে চলে এলো। বাড়ি চলে এসে বাবার সামনে আমাকে বললাম, তোর বাবার সামনে জিজ্ঞেস করবো। আমি যেটা আমি তোকে পার্সোনালি না বলেছি সেটা বাবার সামনে অবভিয়াসলি না। তো না করার পরে ও দেখি চলে গিয়ে সেদিন রাত্রে গলায় দড়ি দিয়ে দেয় এবং সবাই পাড়ার মধ্যে একটা সিন মানে একদম ক্রিয়েট করে ফেলে, যার ফলে আমি যে সিচুয়েশনটা আমার জন্য তৈরি হয়েছিল সেটা আমি আজও বর্ণনা করতে পারবো না। বয়স তখন আমার 17+। একটা ছেলে প্রেম প্রপোজাল দিয়েছিল, আমি না করেছি, আমার বাড়ি চলে গেছে, আমি সেখান থেকেও না করেছি, একবারেই গলায় দড়ি দিয়ে হসপিটালাইজ হাসপাতালে। সেখানে আমি জানি না কিভাবে 2-3 দিনে আমাকে ক্লাবের ছেলেরা ও যদি মরে যায় তোর অবস্থা খারাপ এই তাই করে পুরো একদম একঘরো করে দিয়েছে। আমার বাবা মাকে ঘর ছাড়া আমাকে টানতে টানতে লিটারালি আমাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। সেখানে গিয়ে কি হলো, একদম ঠিক হয়ে গেল, গিয়ে আমার হাত পাত জোরে আমাকে তুই বাঁচিয়েছিস, তোকেই আমার বিয়ে করতে হবে। আমি বাড়ি থেকে ভেবেছিলাম আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, এত কাঁদছি এসব কেন হচ্ছে, কি ভেবেছিলাম কি হচ্ছে। সুতরাং আমি চলে গেছি যদি সলিউশন হয়, কারণ আমি এখন যতটা ভাবতে পারছি আমি মানে সেই সময় অতটা ভাবতে পারতাম না। তারপরে আমি চলে গেছি, গিয়ে দেখলাম আরও সমস্যার সমাধান হবে কি, আরও সমস্যা মাথার উপরে চেপে গেল। একদল বলতে লাগলো কেন গেলি, আর একদল বলতে লাগলো মেয়েটার মানে দিব্যি সে ছেলেদেরকে ঘোরাচ্ছে। এই করতে করতে ডিসাইড হলো কি যে ও গেছে যখন ওকেই বিয়ে করতে হবে। এইচএস দিইনি, মাথার উপরে স্বপ্ন, নিজেকে কিছু হতে হবে, কি করে হব, এডুকেশন নেই, আমি কি করে বোঝাবো, আমি কাকে বোঝাই, কাকে আমার মনের কথাটা বলি। বাবা মাও ঘর ছাড়া কোথায় চলে গেছে আমার বাবা মা, আমার বাবা মাকে আমার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। সেই সময় এত ইজিলি ফোন এসব কিছু নেই, আমি কার সঙ্গে যোগাযোগ করতে পারি। আমার বাড়িটা একটা গ্রামে। তো বহু কান্নাকাটি করার পরে ডাক্তার বলছে যে, আমি বলছি ডাক্তারবাবু ও কী হবে, মানে আমি শুনতে গেছি যে ও ঠিক আছে, তো বলছে হ্যাঁ ঠিক আছে ও বাড়ি চলে যাবে। আমি যেদিন চলে এলাম ও ঠিক তার পরের দিন সুস্থও হয়ে গেল, গিয়ে বাড়ি চলে এলো। আসার পরে রাত্রিবেলা বিয়ের আয়োজন করা হলো পাড়ার সব, মানে এখানে আমার কিছু না, মানে আমি বিয়ে করব কি করব না কি আমার বাবারও কোনো বাবা মার একটা কিছু বলার আছে, এগুলো কোনো ব্যাপার না, কোনো ম্যাটার করে না। একটা আয়োজন হয়ে গেছে, সেখানে আমায় বসে বলতে হবে কবুল, আর না হলে কি একটা কিছু লিখতে লিখতে হবে। তো যাই হোক আমার কাছে মানে হঠাৎ করে মানে 2 দিন আগে একটা অন্য জগৎ, সবে সবে স্কুলে ভর্তি হয়েছে, এক্সাইটেড, খুব ভালো ভালো বন্ধু হচ্ছে, টিউশন কোথায় পড়বো, কোথায় কম্পিউটার শিখবো, সেখানে আমার বিয়ে হচ্ছে 4-5 দিনের ভেতরে। ছেলেটা, এটা আমি ক্লিয়ার করি, ছেলেটা হচ্ছে আমার ভাইপো হয় সম্পর্কে, ছেলেটা একদমই আমাদের রিলেটিভ, আমি একই জায়গা দেখে বড় হয়েছি, আমরা একই জায়গায় বাড়ি আমাদের। সেক্ষেত্রে আমারও স্বভাব সম্বন্ধে একটু কিছুটা হলেও আমার জানা ছিল। তো তারপরে কি হলো, বিয়ে ফিয়ে হবে, আয়োজন হয়ে গেছে, রান্না বান্না সব এসে গেল, আমার শাড়ি মাড়ি এসে গেল। সার্টেনলি আমার দেখা গেল যে আমার বাবা মাকে কোনোভাবে আমার বাবা মাকে কেউ একটা হেল্প করে এনেছে আমার ওই জায়গাটায়। তখন আমি আমার মাকে গিয়ে একদম সাপটে ধরি এবং বলি যে মা আমাকে একটু সময় দাও, আমি বিয়ে করব না এখন, আমার যদি বিয়ে করতে হয় আমার একটু সময় দাও। তখন আমার বাবা মাকে কিছু লোক সাপোর্ট করেছিল ওই সময়, তো ওই সময় বিয়েটা আটকে যায় এবং বাবাকে ওখানে লিখিত দিয়ে আসতে হয়েছে যে 5 বছর পরে কিন্তু মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে পারবে না, মেয়ে 5 বছর পরে পড়াশোনা করে এর সাথেই বিয়ে হতে হবে। তো বাবা বলছে ওই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই, বিয়েটা বাঁচানোর জন্য ওই একটাই রাস্তা। আর গ্রামের দিকে বেসিক্যালি কি হয়, ওই পাড়ার মধ্যে একটা মানে বসে আর কি, সালিশি সভা টাইপে বসে, তারপরে থানায় তো দূরের কথা, থানা মানে ওসব ভাবছি না এখন, থানায় গেলে সে তো আমার আর ওখানে জায়গাই হতো না। তো যাই হোক এরকম করে বসাবসি হয়ে লেখালেখি করে ক্লিয়ার হলো, ছেলেটা আর সেইভাবে আমাকে ডিস্টার্ব করে না, দিলাম এইচএস। তারপরে আমার শুরু হলো কলেজ ডিস্টার্বিং, শুরু হলো ফোনে ডিস্টার্বিং শুরু হলো, গালাগাল, এখানে গালাগাল ওখানে গালাগাল। রাস্তায় ছেলেটা বাইরে কাজ করতো, সেখান থেকে মাঝে মাঝে আসতো, এসে এই ডিস্টার্বিংগুলো করতো। যখন বাইরে থাকতো তখন আমি ঠিকঠাক থাকতাম, অনেক সময় ফোন তুলতাম না, করতাম না, কিন্তু এই কথাগুলো আমি কন্টিনিউয়াসলি আমি লুকিয়ে গেছি। কারণ আমি যদি আমার বাবা মাকে বলি, তারা সবে মাত্র আমাকে এই অবস্থা থেকে বাঁচিয়েছে, বাবা মাকে বললে প্রবলেম একটাই যে তারা আমাকে বিয়ে দিয়ে দেবে, সে হলে ওর সঙ্গেও দিয়ে দেবে, নইলে অন্য কোথাও দিয়ে দেবে, কারণ এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। তখন আমি নিজে নিজে ভাবলাম যে না, আমার এটা বলার ঠিক সময় নয়, কারণ আমাকে এখন চুপ করে থাকতে হবে। তো এই চুপ করে থাকতে 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 কখন বছরটা 3 বছর এসে দাঁড়িয়ে গেছে। তো তখন লিটারেলি ফোনে আমাকে ডিস্টার্ব করতো। আমি সেকেন্ড ইয়ারে উঠে একটা জব নিই, কারণ আমার বাবার চালাতে পারছিল না বাবা, ফলে আমি আমার অনার্সটা কেটে যায়। আমি তখন একটা পার্ট টাইম জব নিই কম্পিউটার সেন্টারে রিসেপশনিস্ট হিসেবে। তো ওরা বললো তুই খুব ভালো কথা বলতে পারিস, তোর দেখতে মুখশ্রীও সুন্দর, তোকে সেন্টারে নিয়ে নিই। তো আমি ভাবলাম আমার পার্ট টাইম জবও হয়ে যাবে আর আমার কলেজেও যেতে দেবে, তাহলে আমিও
ইনক্লুড হয়ে যাই বলে আমার জব শুরু হলো, ওর অত্যাচার দ্বিগুণ বাড়লো। সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার অবধি অফিস কাচারি এখানে ওখানে, অফিসের বসের ফোনে, রাস্তাঘাটে যেখানে খুশি এসে ব্ল্যাকমেল করে, কখনো অ্যাক্সিডেন্ট কখনোই। আমি এই কথাগুলো পুরো লুকিয়ে গেছি। আর ওরও এমন একটা সমস্যা ছিল, বাইরে যেহেতু কাজ করতো হুট করে আসতে পারছিল না, সেই জন্য আমি নিজের যা যা শিখতে চেয়েছি সেগুলোও শিখতে পেরেছি এবং কম্পিউটার সেন্টারে জবও করেছি। এবং ও আমাকে সরাসরি সামনে এসে অ্যাটাক করতে পারেনি। 2015 হয়ে গেল, আমার কলেজ পাস করা হয়ে গেল। এবার আমি মানে কি বলবো, জীবনে সবচেয়ে বড় সুখ, এবার যদি আমার কেউ কিছু বলতে আসে আমি কিন্তু একদম ছেড়ে চলে যাব। আমার বাবা মাও বিয়ে দিতে পারবে না, আমি বাইরে গিয়ে কাজ বাজ করে খেতে পারবো। ঠিক সেই মুহূর্তে ছেলে আমাকে রিভলভার নিয়ে মারতে এলো। রিভলভার নিয়ে মারতে এলে তখন আমি ভয় পেয়ে যাই এবং পাড়ার সবাইকে আমি আমার ঘটনাগুলো বলি। বলার পরে তখন কি হলো, সবাই মিলে যখন পুরো ঘটনাটা শুনলো, কিছু লোক আমার সাইড নিয়ে নিল যে এত বছর ধরে এত গন্ডগোল করে তারও তো একটা মানে সিদ্ধান্ত থাকে, তার সিদ্ধান্তকেও মানে জরুরি, তার সিদ্ধান্তটাও নেওয়া জরুরি। ফলে আমার কিছু লোক সাপোর্ট করলে আমি তখন দেখলাম একদম ঘুরে গেল পাল্টি। মানে যেহেতু দেখলো যে কিছু লোক, আমি রিভলভার এনেছি, ধরা পড়ে গেছি। আর গ্রামের দিকে তখন কি বললো, বাবাকে একটাই লোভ দেখালো যে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে হবে, থানায় যাওয়া যাবে না, গেলে তো ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে না। তো আমার মনে হয় একটা মেয়ের বাবাকে এর চেয়ে বেশি বড় কিছু লোভ দেখানো যায় না। ফলে বাবা ওখানেই বললো ঠিক আছে, নিজেদের মধ্যে মিটিয়ে নাও, তোমরাও সবাই দায়িত্ব নিচ্ছ, আমিও মেয়েটাকে একটা ভালো জায়গায় বিয়ে দিই বলে সেই দিন বসাবসি হয়ে সেদিনও লেখালেখি হলো, ওই লেখালেখির ব্যাপারটা রয়েছে। তো তারপরে আর কি বললো যে 6 মাস এখন তুমি এখানে আসতে পারবে না, ওর যদি একটা জায়গায় বিয়ে হয়ে যায় তারপরে। বললো হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, আমি ওর বিয়েতে অবশ্যই হেল্প করবো, ও তো আমাদের রিলেটিভ। পুরো মানে যেরকমভাবে পাল্টি মারা যায় আর কি, মেরে ওখান থেকে বেঁচে বেরিয়ে গেল। আমি এটা 2015 জুন মাসে হয়েছিল 9 তারিখে এই বসাটা, আর রিভলভার এনে ধরা পড়াপড়ি এটা হয়েছিল। তারপরে ও আমাকে অ্যাসিড মারে নভেম্বরের 2015 নভেম্বরের 17 তারিখে ও আমার মুখে অ্যাসিড ছোড়ে। এবং মাঝখানে 6 মাস না কোনো হুমকি, না কোনো ফোন, না কোনো কিছু। ও ওই দিন আমার দিকে যেভাবে তাকিয়েছিল, ওর চোখের ইশারায় বোঝা যাচ্ছিল যে আমি তোকে ফিনিশড করব। তারপরে সরাসরি অ্যাসিড, যেদিন ও অ্যাসিড মানে সেদিন আমার সামনেতেই মেরেছে। আমি বুঝতে পারছিলাম যে কী করবে, আমাকে আলটিমেট কী করতে চাইছে, মারবে, মেরে ফেলবে, পেছনে বন্দুক, অ্যাসিড, আমার কাছে ধারণাই ছিল না। তো তারপরে হয়ে গেল অ্যাসিড অ্যাটাক। গিয়ে ও সোজা পালিয়ে গেল। ও মুম্বাইয়ে ফোন রেখে এসেছিল, যাতে ওকে ফোন করলে বলা হয় যে আমি এখানে আছি, যাতে ওকে ধরাই না পড়ে, ও সঙ্গে সঙ্গে চলে যাবে। ওখানে ফোন রাখা, যখনই আমার মুখে অ্যাসিড মারা হয় তখন ওকে ফোন করা হয় যে তুমি কোথায়। তখন ও বলে যে আমি বাথরুমে, আমি এখানে, মানে ওর বন্ধুরা ওর ফোনটা ধরে বলছে। ও তারপরে কি করলো, এখান থেকে সোজা চলে গেল মুম্বাই। তারপরে এদিক ওদিক করে ধরা পড়তে পড়তে ওর সঙ্গী একজন ধরা পড়লো। তারপরে পুলিশ ভালো করে সার্চ করলে দেখা গেল যে এর মধ্যে 8 জন ইনভলভ ছিল। তারপরে শুরু হয় আমার লড়াই। প্রথমে বুঝতে পারিনি যে মুখ পুড়ে গেলে এরকম কিছু হয়ে যাবে। আমি তো তাড়াতাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে চলো বলে, ঠিকঠাক হসপিটালে, বেস্ট হসপিটালে নিয়ে চলো। তো তখন ডাক্তাররা আমাকে কেউ বলেনি যে এটা 3 মাস 3 দিন 3 মাস 3 বছর নয়, এটা তোমার সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে। তারপরে ডাক্তার, আমি ভেবেছি যে সিনেমাতে যেমন দেখেছি লুক চেঞ্জ হয়ে যায় সেরকম কিছু হবে, কিন্তু মাথাটা একদম ঠান্ডা রেখেছিলাম। প্রবলেমটা হয়েছিল 21 দিনের দিন আমার চোখটা যেদিন বিনা চিকিৎসায় নষ্ট হয়ে যায়। বাকি আমার কিছু ক্ষতি হয়েছে বলে আমার এখনও মনে হয় না। যাই হোক, তারপর থেকে আমি আস্তে আস্তে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখছি সবাই আমার দিকে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তারপরে আমি দেখলাম সব আয়নাগুলো ঢাকা। মানে আমি সেদিন সেই অফিস থেকে বেরিয়েছিলাম 17 তারিখে, বেরিয়ে আর আমি ঘরে তো আর ফিরতে পারিনি, মাঝ রাস্তায় আমার অফিস থেকে ফেরার পথে এরকম হয়ে গেছে। তো যাই হোক, সেখান থেকে ফিরে কিছু আয়নাগুলো আমি খুলে দেখলাম যে মুখের এরকম অবস্থা। খুব কষ্ট হয়েছিল, কিন্তু সেরে যাবো এরকম একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু ধীরে ধীরে রিয়ালাইজ করি যে না, এটা অনেক দিন বয়ে নিয়ে যেতে হবে। খুব কষ্ট হয়েছিল, দুঃখ যন্ত্রণা পেয়েছিলাম। তবে কিছু লোক আমাকে গিয়ে সেই সময় হেল্প করেছিল, কিছু সংগঠন আমার কাছে গিয়ে। তো তখন আমি ওদের কাছে প্রথম রাখি যে আমাকে ভর্তি করে দাও কলেজে। কারণ আমার মনে হয়েছিল স্কুল কলেজ এমন একটা জিনিস যেখানে আমি সবার সাথে গিয়ে ইজিলি মিশতে পারবো। তাছাড়া আমি এখন মিশতে পারবো না, মানে আমার বেরোতে পারবো না, আমার কারণ কোণের ঠাসা করার জন্য আমাকে এটা করেছে। তো ওরা আমার সেই কথা অনুযায়ী কলেজে ভর্তি করে দেয়, দীনবন্ধু ওপেন ইউনিভার্সিটিতে আমাকে ভর্তি করে দেয়। দিলে আমি পড়াশোনাটা শুরু করি। ধীরে ধীরে আমি ফেসবুকে লিখতে শুরু করি যে না, আমি কিন্তু ফিরে আসছি, কারণ অনেকেই জানতো যে আমি মরে গেছি। তারপরে আমি নিজে, ডাক্তাররা অনেক চেষ্টা করে আমাকে, অনেক চেষ্টা করে আমার মুখটা ফিরিয়ে দিয়েছে। একটা পোর্শন পুরো নষ্ট হয়ে গেছিলো, ওরা বলেছিল যে বাম চোখটা আর হবে না, কিন্তু লাস্ট অবধি চেষ্টা করা যাবে। তো আমি এখনও অবধি চেষ্টা করে যাচ্ছি। আর বেসিক্যালি সবাই যা করে, আমি ক্যাফেটেরিয়াতে বিভিন্ন দিন জব করেছি। এখন আমি
বিভিন্ন জায়গায় নিজেদের যা কাজকর্ম করছি, যা করতে চাই সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। আর যা কাজকর্ম করছি মিনস আমরা যে অ্যাসিড আক্রান্ত কেন হচ্ছে এবং অ্যাসিড আক্রমণের জন্য কিভাবে কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা সভা করছি, এবং যাতে খোলা বাজারে অ্যাসিড না বিক্রি হয় তার জন্য বিভিন্ন জায়গায় বলে যাচ্ছি। বেসিক্যালি আমার সব জায়গায় গিয়ে সবাই গেলে প্রশ্ন করে যে তুমি এত ইন্সপায়ার কোত্থেকে হও, তুমি কি করে এতই হলে। তো যখন আমি হসপিটালে, আমি তো বেসিক্যালি হসপিটালে বিভিন্ন দিন ভর্তি থাকতাম, তো সেখানে মানে আমার একটা পরিবার টাইপ হয়ে যেত। তখন আমি দুটো জিনিস দেখেছি, এক মা, আর দ্বিতীয়ত হসপিটালে বিভিন্ন পেশেন্ট। মা আমার সঙ্গে বেরিয়েছিল ওই দিন 17 তারিখ, শুনেছিল মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই যে বেরিয়েছিল আমাকে সারিয়ে নিয়ে 2 মাস পরে মা বাড়িতে উঠেছে। আমি তখন চোখে দেখতে পেতাম না, আমি মায়ের আঁচল ধরে ধরে বাথরুমে যাওয়া, খাওয়া দাওয়া, হাঁচা করে করে আমি সব করতাম। আর সেই সময় আমি অনেক পরে দেখতে পেয়েছি, কারণ আমার দুটো চোখেই কেমিক্যাল ঢুকে গেছিলো। দ্বিতীয়ত যারা অন্যান্য পেশেন্ট, তাদের হাত নেই, পা নেই, কাউকে অ্যাসিড গিলিয়ে দিয়েছে, কাউকে মাথায় ঢেলে দিয়েছে, কারোর অ্যাক্সিডেন্টে পুরো মুখ থেতে গেছে, তারা কেমন কাতরাচ্ছে জীবনটার জন্য। তখন আমি মনে মনে ভাবলাম আমি তো মোটামুটি একটু একটু বুঝতে পারছি, ফিল করতে পারছি, তাহলে আমি হয়তো ট্রিটমেন্ট করতে করতে ঠিক হয়ে যাব। আর জীবনটা অনেক দামি, এছাড়াও মানে মানে আমার যে অনেক খারাপ অবস্থাতে মানুষ বাঁচে, সুতরাং আমি কেন বাঁচবো না, আমার কি হয়েছে। তারপরে আমি ধীরে ধীরে লিখতে থাকি, এবং বহু মানুষ আমাকে এসে হেল্প করে, বহু জায়গা থেকে, বহু টিভি শোজ, বহু সব কিছু করি। এবং তখন আমার মনে হয়েছে যে না, যেটা আমাদের মধ্যে হয়ে যাচ্ছে এবং যেগুলো আমাদের মতো আক্রান্ত মেয়েরা, বারবার তাদেরকে আক্রান্ত বলে একটা ট্যাগলাইন পরিচয় তৈরি করে দেওয়া হচ্ছে, এবং তার বাইরে বেরিয়েও যে মানুষ এত কিছু করছে। আমি আক্রান্ত বলে না, বহু এর আগে বহু অ্যাসিড আক্রমণের ফলে তারা থামিয়ে দেওয়া হয়েছিল, তারা আগে বেরিয়ে নানান জায়গায় ফ্যাশন র্যাম্প শো করছে, নানান জায়গায় জব করছে, তারা বিয়ে করছে। বেসিক্যালি যে মেন্টালিটিটা নিয়ে মারা হয় আর কি, মারা হয় মেয়েদের মুখে অ্যাসিড, যে কোণ ঠাসা করে দেবো, রূপ নষ্ট করে দেবো, ওকে থামিয়ে দেবো, ওকে ওর মুখ বন্ধ করে দেবো, সেটা কিন্তু একেবারে মানে করা যায় না যদি আমি চাই, যদি আমার চারপাশের মানুষজনগুলো চায়। সুতরাং আমি সব মানুষের কাছে বলবো যে সবার মনে কিন্তু আক্রমণ সবাই সবারভাবে হয়, সবার মনে কিন্তু যন্ত্রণা আছে, সবার ভেতরটা পোড়া আছে। হয়তো কারোরটা দেখা যায়, কারোরটা দেখা যায় না, কিন্তু জীবনকে ভালোবাসলে অনেক দূর এগোনো যায় আর অনেক কিছু করা যায়। কারণ আমার মুখ পুড়ে গেলেও ভেতরের অনেক কিছু কাজকর্ম আছে, গান করতে পারি, নাচ করতে পারি, হাতের বিভিন্ন কাজ করতে পারি, এগুলো দিয়ে আমাদের নিজেদের পরিচয় তৈরি করতে পারি। আর আরেকটা কথা আমি সব সময় লিখেও থাকি, বলি যে ওদেরকে বলে দিও, মানে যারা এগুলো করে ওদেরকে বলে দিও যে মুখে 1 বোতল অ্যাসিড ছুঁড়ে হয়তো কিছু মানুষের কাছে, মানে যে পাড়ায় ও রয়েছে এখনও, কিছু মানুষের কাছে হিরো সাজা যায়, বখাটে হিরো, কিন্তু সারা পৃথিবীর কাছে মিসাল হওয়া যায় না। আর আমাদেরকে বেসিক্যালি আটকে রাখা যায় না। নমস্কার। এই